এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প বাসনা। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। তবে আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প বাসনা। জানি না রে লালু, ওই ছেলের জন্যে আমাদের আর কি কি ভোগ করতে হবে। যখন বেঁচে ছিল তখনও দুদণ্ড শান্তি দেয়নি একেবারে, আর মরার পরও সকলকে একেবারে অতিষ্ঠ করে রেখেছে। আর পারি না রে বাবা। দেখ না, তুইও তো ওর আর এক ভাই, কিন্তু দুইজনের মধ্যে তফাৎখানা দেখেছিস। তুই সব কথা শুনে চলিস, নম্র ভদ্র একখান ছেলে, আর নীলুটা বাবা, বাবা তুমি কেঁদো না বাবা, কেন দুঃখ করছো? দেখো না, সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি শান্ত হও না বাবা, এমন করো না, তোমার শরীর খারাপ হবে বাবা। আর শরীর খারাপ? আর নতুন করে কি হবে রে বাবা? শরীর আমার আর চলছে না, আর তুই বলছিস সব নাকি ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? সে মরেছে প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু দেখেছিস এখনো ভিটে ছেড়ে যায়নি। আজ তো ওকে হঠাৎ করে দেখার পর আমার বুকের ভেতরটা এখনো ধড়ফড় করছে। কোন দিন দেখবি হৃৎপিণ্ড আটকে গিয়ে মারা গিয়েছে তোর বাপ। এই ছেলের জন্যে আর শান্তি পেলাম না রে লালু। তোর ভাই নীলু এখনো এখানে আছে। দেখছিস না ওই পুরো মন্দিরের পথ ধরে এখনো কেমন যাতায়াত করে। বেঁচে থাকতেও ওই মন্দিরের পেছনেই সব সময় পড়ে থাকতো, ওইখানেই ওর ডেরা। চল বাবা, বাড়ি ফিরে যাই। আর শরীর দিচ্ছে না রে। কোন দিন দেখবি তোর বাপটাও হঠাৎ করে। বাবা তুমি কেন এসব কথা বলছো? আর এমন ভর সন্ধেবেলায় এরকম কথা বলতে হয় বুঝি? তুমি চলো বাবা, তুমি চলো, এখানে দাঁড়িয়ে থেকো না। আর কোন দিন দেখবি এসে একেবারে সোজাসুজি ঘাড় মোটকে ধরবে। তুমি ওসব কথা রাখো বাবা, এখন ওসব কথা বলো না। তুমি চলো, ঘরের দিকে চলো, ঘরে ফিরে যাই। হ্যাঁ, আর কি বা করার আছে? ঘরেই তো ফিরতে হবে।
কে রে? কে? এই হে লালু, আমার পিঠে কে হাত রাখলো রে? হ্যাঁ, এই অন্ধকারে দেখ তো বাবা। হ্যাঁ, আমার আমার কিন্তু মোটেই ভরসা হচ্ছে না। একবার পিছন ফিরে দেখ তো বাবু। কে কে হাত রেখেছে বাবা? হ্যাঁ, এ কি? এটা কে? হ্যাঁ, এরকম দীর্ঘকায় শরীর কার? বলিস কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি? কে? কে তুই? নীলু এলি? নীলু আবার এলি নাকি রে? হ্যাঁ, কে তুই? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। তান্ত্রিক? আপনি আপনি তান্ত্রিক? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর আপনি হঠাৎ করে কোথা থেকেই বা এলেন এমন করে? আসলে এই পথ ধরেই হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনাদের দুজনের দিকে চোখ পড়ল, দেখে বিশেষ ভালো লাগলো না, তাই এগিয়ে এসে আপনার কাঁধে হাত রাখলাম। তবে তবে আপনাদের আশেপাশে বিশেষ ভালো কিছু ঘটছে না। ঠিক করে বলুন তো, কোন রকম অলৌকিক কিছুর সম্মুখীন হয়েছেন কি আপনারা? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আর সেসব কথা বলবেন না। আমাদের আর দুঃখ দুর্দশা শেষ নেই। বেঁচে থাকতেও ছেলেটা দুদণ্ড শান্তি দেয়নি ঠাকুর, আর আর মরে গিয়েও। আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হন। আমাকে কি খুলে বলা যায় যে কি হয়েছে? তাহলে হয়তো আমি আপনাদের সাহায্য করতে পারি। সাহায্য করবেন বলছেন? নিজে থেকেই এলেন? আপনাকে বোধহয় ঠাকুর পাঠিয়েছে। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে বাড়ির দিকে আসুন। ওরে লালু, উনাকে একটু পথ দেখিয়ে নিয়ে আয় তো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। পণ্ডিত ঠাকুর, আপনি আসুন, আমাদের সাথে সাথে আসুন, সব আপনাকে খুলে বলছি। বেশ, চলো। আসেন ঠাকুর, এই দাবার ওপর বসেন, দাঁড়ান। হ্যাঁ রে লালু, তুই এখানে বস। আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি, বুঝলি? না না বাবা, আমি তোমায় নিয়ে যাচ্ছি সাথে করে, তুমি একা একা যেও না। আরে ভয় পাস নে, কিছু হবে না। বস, ওনার সাথে একটু কথা ক, আমি আসছি। আচ্ছা বাবা, ঠিক আছে। এইবার বলো তো কি হয়েছে? আজ্ঞে ঠাকুর, আমার ছোট ভাই নীলাভ, ওকে আমরা নীলু বলেই ডাকতাম, আর আমি লালেশ্বর। বাড়ির লোক সবাই আমাকে লালু বলে ডাকে। আমি এ বাড়ির বড় সন্তান। সমস্যাটা হয়েছে কি, নীলুর মৃত্যু হয়েছে প্রায় 3 মাস হয়ে গেল ঠাকুর, কিন্তু তার মৃত্যুর পর থেকেই না বাড়ির লোকজন ওকে বাড়ির যেখানে সেখানে দেখতে পাচ্ছে। এই আজকেও ঠিক যেমন হলো, বাবা আর আমি ফিরছিলাম হাট থেকে। আসলে গাঁয়ের হাট যেখানে বসে সেটা আমাদেরই জমি। সেখানে যারা দোকান পেতে বসে তাদের থেকে আমরা একটা ভাড়া নিয়ে থাকি। সেই ভাড়ার টাকা নিয়েই আজ যখন ফিরছিলাম,
হঠাৎ করে দেখলাম পথের ওপর একটা সাদাটে ছায়া দাঁড়িয়ে আছে, এবং সেই ছায়া মোটেই পথের ওপর থেকে সরছে না। এরকম একই রকম দৃশ্য আমাদের চোখে আগেও ধরা পড়েছে, কখনো বাড়ির উঠোনে, কখনো বা পেয়ারা গাছের পেছন দিকের পথটা যেখানটা দিয়ে পুকুর পাড় যাওয়ার রাস্তা। তাছাড়া যে পথের ওপর আজ সে দাঁড়িয়েছিল সে পথের থেকে খানিকটা তফাতে একটা পোড়ো মন্দির আছে ঠাকুর। ওই মন্দিরের আশেপাশে ওকে বহুবার দেখা গিয়েছে। তা আজ যেটা হলো, পথের ওপর তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর বাবা থমকে গিয়েছিলাম। মনে মনে ঠাকুরের নাম জপ করতে শুরু করেছিলাম, কিন্তু কিন্তু অদ্ভুত বিষয়টা কি হলো জানেন? সে ছায়া পথের ওপর থেকে সরছিল না ঠাকুর। অনেক রকমভাবে তাকে বলার চেষ্টা করলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে ওটা নীলুই দাঁড়িয়ে আছে। আমরা অনেক ঠাকুরের নাম জপ করেছি, অনেক রকমভাবে ওকে ওর নাম ধরেও বলেছি যে নীলু সরে যা, নীলু সরে যা, আমরা তো তোর কোনো ক্ষতি করিনি ভাই, কেন এমনভাবে আমাদের কষ্ট দিচ্ছিস বলতো? সেসব কথার সে ছায়া কোনো তোয়াক্কাই করল না ঠাকুর। সে পথের ওপর ঠাঁয় দাঁড়িয়েছিল। এক সময় আমার বাবা ভয়ে কেঁদে উঠলেন। কেঁদে উঠে নীলুকে যাচ্ছে তাই গালিগালাজও করতে শুরু করলেন। করতে করতে এক সময় মাটির ওপর বসেও পড়েছিলেন তিনি। তারপর ধীরে ধীরে সেই ছায়া সরে ওই মন্দিরের দিকে চলে গেল। সেখানে দাঁড়িয়েই বাবা দুঃখ প্রকাশ করছিলেন, আর তার খানিকক্ষণের মধ্যেই আপনার আগমন হলো। আচ্ছা, তা তোমার ভাই নীলু কিভাবে মারা গিয়েছিল লালু? ওর মৃত্যুটা না স্বাভাবিক মৃত্যু ছিল না। ও বেঁচে থাকতেও খুব খুব আর পাঁচটা ছেলের মতন বা আর পাঁচটা মানুষের মতন ছিল না ঠাকুর। ও সবসময় একটু দুরন্ত ছিল, সবসময় ডান পিটে, ছেলেবেলা থেকেই তাই। আসলে ওর মৃত্যুটা হয় গাছ থেকে পড়ে গিয়ে, আর ওই গাছটাও ছিল ওই পোড়ো মন্দিরের পেছনের একটা বিরাট বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছে ও প্রায়শই উঠত। কাঁচা তেঁতুল নুন দিয়ে মাখিয়ে খেতে বড্ড ভালোবাসতো আমার ভাইটা। কিন্তু সেদিন ভর দুপুরবেলায় সেদিন গাছে উঠেছিল সে। কিভাবে যেন পা পিছলে ওপর থেকে পড়ে যায়, আর পড়েছে তো পড়েছে সেই গাছের একেবারে উঁচুর একটা ডাল থেকে পুরনো মন্দিরের একেবারে দালানের ওপর। মাথাটা একেবারে ফুটি ফাটা হয়ে গিয়েছিল ঠাকুর, আর কিছু ছিল না। আমরা যখন দেখতে যাই তখন দেখি ওর মাথার পেছন থেকে একেবারে কপাল অবধি হাঁ হয়ে আছে মাথাটা। ভেতরের ঘিলু অবধি বেরিয়ে গিয়েছিল ঠাকুর। এমন দৃশ্য আমি আজও যেন চোখ বুজলে দেখতে পাই। এই তো বাবা এসে গিয়েছো, বসো বাবা। ঠিক আছে, আমাকে নিয়ে অত উত্তেজিত হতে হবে না বাবা। বস। ঠাকুরের সাথে কথা হচ্ছে? হ্যাঁ বাবা, কিছু কথা বলেছি। নীলু কিভাবে মারা গেল বললাম, আর সামান্য আমি যতটুকু বলার অল্প বিস্তর বলেছি। তুমিও এসো না, বসো। হ্যাঁ, বসছি বাবা, বসছি। তা ঠাকুর, কতদূর শুনলেন? এই তো শুনলাম কিভাবে মারা গিয়েছে, বা নীলু যে ছোট থেকেই একটু ডান পিটে, এইসবই শুনলাম। শুধু ডান পিটে নয় ঠাকুর, ও ছেলে একেবারে ডাকাত ছেলে ছিল। বুঝতেই তো পারেন, বাড়ির ছোট ছেলে,
কাজেই ছোট থেকে একটু বেশি আদর পেয়েছে। এই যে আমার বড় ছেলে লালেশ্বর, ও কত ভালোবাসতো ছেলেটাকে, কিন্তু ওই ছেলে নীলু তার দাদাকে একেবারে সহ্য করতে পারতো না। তার খালি একই কথা, তোমরা আমাকে নয় দাদাকে বেশি ভালোবাসো। এটা কোনো কথা ঠাকুর, আপনি বলেন দেখি? বাড়ির ছোট ছেলে ছোট থেকে মুখের কাছে যা চেয়েছে সব পেয়েছে, একেবারে আশকারা পেয়ে পেয়ে যেন মাথায় উঠে গিয়েছিল। তারপর বড় হবার সাথে সাথে ওর ডান পিঠে পনা, ওর ডাকা বুকো পনা বাড়তেই থাকে। নিত্যদিনই ওর নামে গাঁয়ের কোনো না কোনো ঘর থেকে নালিশ আসতো আমাদের বাড়িতে। গাঁয়ের সকলে ওকে একেবারে দু চোখে দেখতে পারত না। নিত্যদিন এমন কথা শোনার পর কি আর কারুর প্রতি ভালো মনোভাব থাকে ঠাকুর? শাসন করতাম, বোঝাতাম, কিন্তু আমার বড় ছেলে লালেশ্বর এমন ছিল না ঠাকুর। কাজেই বেশি বকাঝকা খেত নীলুই, লালু তো খেত না। আর সেইটাই ছিল ওর রাগ। কেন দাদাকে কিছু বলা হয় না? আরে খ্যাপা, তোর দাদা কি তেমন কিছু করছে যা তুই করছিস? মুখের মধ্যে সারাক্ষণ বাজে কথা, মনের মধ্যে সব সময় দুষ্টু ফন্দি, গালিগালাজ, আর সে কি বলবো, মুখের যা ভাষা, লজ্জায় আমার মাথা কাটা যেত ঠাকুর। কত বারণ করতাম, কত বলতাম, ওরে নীলু একটু শান্ত হ, শান্ত হ, অত দোষীপনা করিস নে, তুই এখন আর সেই ছোটটি নেই। কিন্তু কিন্তু নীলু নীলু আর কার কথা শোনে? ছোটবেলায় একরকম ছিল ঠাকুর, কিন্তু ওই যে একটা কথা আছে না, মানুষ কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে ওঠে, নীলুর হয়েছিল তাই। ছোটবেলা থেকেই বদমাইশ ছিল ছেলেটা। বড় হওয়ার সাথে সাথে তার তার বদমাইশির ধরনগুলো বদলাতে থাকে। এক সময় নেশা ভাঙ করতে শুরু করে। গাঁজা, হুঁকো, মদ, বিড়ি কি না খেত ছেলেটা। ঠিক 16 বছর বয়স পেরুতে পেরুতেই নীলু একেবারে পাকা খেলোয়াড় হয়ে উঠেছিল। আমার স্ত্রী মনোরমা ওই ছেলের জন্যই মরে গেল। আপনার স্ত্রী ওর জন্য মারা গেল মানে? ঠিক বুঝলাম না তো। আর বলেন কেন? একদিন ওই মিত্তির বাড়ি থেকে ছেলের নামে নালিশ এলো। নিত্যদিন নালিশ শুনতে শুনতে কি আর মাথা ঠিক থাকে ঠাকুর? তার উপর আমার স্ত্রী সারা বাড়ির রান্না বান্না এটা সেটা বোঝে নিত। বাড়ির মেয়েদের কি আর কাজের অভাব? সেই দিন কাজ করছে সকাল থেকে, ভোরবেলায় ওঠে, ঘুমোতে যায় সেই রাতের বেলা। শরীর মন সবই উত্তপ্ত হয়ে থাকে। তা মিত্তির বাড়ি থেকে নালিশ আসার পর আমার স্ত্রী খুবই চটে গিয়েছিল সেই দিন নীলুর ওপর। আচ্ছা করে চুলের মুঠি ধরে বেশ কয়েক ঘা দিল ছেলেটাকে। তখন হয়তো বেলা পড়েছে। এর খানিকক্ষণ পর আমার স্ত্রী কুয়োতলায় স্নানে যাবে। ওই ছেলে, ওই হারামজাদা নীলু কি করেছিল জানেন? কুয়োতলা স্নানের ওপর তেল ছড়িয়ে রেখে এসছে। আর আমার স্ত্রীর স্বাস্থ্য একটু ভালো ছিল, শরীরের ওজন ছিল একটু বেশি। কুয়োতলা স্নানের ওপর পা দেবার পর একেবারে পা পিছলে স্নানের ওপরই পড়ে যায়।
মাথার পেছন দিকটা পড়ার সাথে সাথেই ফেটে একেবারে চৌচির হয়ে যায় ঠাকুর। তারপর তারপর বেশ খানিকক্ষণ ওখানেই পড়েছিল, কারণ আমি সেই দিন বাড়ি ছিলাম না। আমি আর লালু গিয়েছিলাম পাশের গায়ের পাট কলে। কতক্ষণ যে সে অমনভাবে পড়েছিল, আমরাই এসে তুলি, কিন্তু তখন তার গলা দিয়ে যেন স্বর বেরুচ্ছে না। খুব কষ্ট করে বলেছিল আমায়, নীলুটা 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 আমার ওপর রাগ করে এই ঘটনা ঘটালো গো। ছেলেটাকে মানুষ করে যেতে পারলাম না। আমি বলেছিলাম, তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাবে না, এক্ষুনি আমি কবিরাজকে ডাক দিচ্ছি। এই বলতে বলতে আমি লালুকে পাঠিয়েও দিয়েছিলাম কবিরাজের কাছে, কিন্তু কিন্তু লালু কবিরাজকে নিয়ে আসতে আসতে মনোরমা চলে গিয়েছিল ঠাকুর। আমার ঘরের লোক কি ছিল সে। আর তারপর থেকে আমি আরো যেন দিশে হারা হয়ে গেলাম। সেই দিন রাতের বেলায় নীলুকে উত্তম মধ্যম মেরেছিলাম, মেরে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছিলাম। দিন দুয়েক বাড়িও ফেরেনি সে। কিন্তু বাপের মন বুঝতেই তো পারেন ঠাকুর, কতদিন আর রাগ পুষে রাখা যায়। তা একদিন এই দিক সেই দিক খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছলাম ওই পোড়ো মন্দিরের পেছনের দিকটায়। গিয়ে কি দেখলাম জানেন? নীলু বসে বসে মদ খাচ্ছে, সাথে গাছ থেকে কাঁচা তেঁতুল নিয়ে সেটাও নুন দিয়ে মেখে রেখেছে। মানে কি বলবো, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনতে গিয়েছিলাম। ওর ওই দৃশ্য দেখে আমার মাথায় যেন আবার রাগ উঠে গেল, কিন্তু আমি কিছু বলিনি। আমি বাড়ি ফিরে এসে লালুকে পাঠাই যে, বাবা যা তো, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। লালু গিয়েছিল তাকে ডাকতে। প্রথমটায় সে অনেক গাঁই করলো যে বাড়ি যাব না, আসতেও চাইছিল না। সাথে সাথে আমার নামে কত রকম গালিগালাজ। তখন ওর নেশা ছিল সপ্তমে। তখন ওর বয়স কত হবে, খুব বেশি হলে 22-23। বুঝতে পারছেন ঠাকুর, 22-23 বছরের একটা ছেলে, তার এই অবস্থা। তা লালু তাকে অনেক করে বোঝাতেও সে বুঝলো না। যখন লালু ওর হাত ধরে টেনে আনতে গিয়েছিল, কি করেছিল জানেন? হ্যাঁ রে লালু, তুই বল বাবা, তুই বল। হ্যাঁ বাবা, আমি বলছি। আমি ওকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করি যে, দেখ মা সবে সবে চলে গেল, বাবার কি আর মাথা ঠিক আছে? তার ওপর তুই এমন একটা কাজ করেছিস মায়ের সাথে। বাবার আগের মাথায় তোকে 2 ঘাত দিয়ে দিয়েছে, তুই সেটা আর মনে ধরে বসে থাকিস না ভাই। বাবা খুব কষ্ট পাচ্ছে, তোকে খুব দেখতে চাইছে। তুই 2 দিন হলো বাড়ি ঢুকিসনি। তুই চল, বাবা তোকে ডাকছে, বাড়ি গিয়ে খেতে বসবি চল। কিন্তু সে আসছিল না। সে বাবার নামে আমার নামে খুব নোংরা গালিগালাজ করছিল ঠাকুর। তো একসময় মনে হলো যে ও একটু নেশা করে আছে, এভাবে হয়তো কথায় বুঝিয়ে ওকে নিয়ে যাওয়া যাবে না। তাই আমি ওর হাত ধরে টেনে আনছিলাম। আমি ওর বাঁ হাতটা ধরেছিলাম। রেগে গিয়ে কি করলো জানেন? মাটি থেকে একটা বড় পাথর কুড়িয়ে আমার পায়ের আঙ্গুলটা
আমার পায়ের আঙ্গুলটা থেতলে দিল ঠাকুর। এই দেখুন, আমার আমার ডান পায়ের কোড়ে আঙ্গুল আর কোড়ে আঙ্গুলের পাশে এখনো নখ গজায় না ঠাকুর। জায়গাগুলো পচে গিয়েছিল। আমি আর সহ্য করতে পারিনি। আমিও রেগে গিয়ে ওর গালে একটা চড় কষিয়ে দিয়েছিলাম। তারপর 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 উঠে দাঁড়িয়ে ওই পাথরটা দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। দেখুন না, আমার ভ্রুর ওপরে এই কপালের এইখানটাতে এখনো দাগ রয়েছে। এ দাগ মিলিয়ে যাওয়ার নয়। রেগে ওখান থেকে চলে এসেছিলাম, ভেবেছিলাম আর কোনোদিনও ভাইয়ের মুখদর্শন করব না, কিন্তু আমি ওকে বড় ভালোবাসতাম ঠাকুর। আমি বাবাকে এসে সব কথা বলার আগেই বাবা কিছুটা আন্দাজ করতে পারে। বাবা আমাকে সঙ্গে সঙ্গে তখনই কবরেজ কাকার কাছে নিয়ে যায়। প্রায় 1.5 মাস সময় লেগে গিয়েছিল আমার এই কপাল আর পায়ের ঘা শুকোতে। কিন্তু আমার ভাইয়ের মধ্যে না তখনও কোনো বদল লক্ষ্য করিনি ঠাকুর। ও যেন যেমন ছিল তেমনই রইল, বলা চলে আরো বেশি বিগড়ে গেল। এরপর একদিন রাতের বেলায় হঠাৎ করে শুনতে পারলাম গাঁয়ের কয়েকজন লোক আমাদের বাড়িতে এসে হইচই করছে। তখনও নীলু বাড়িতে ছিল না। ও যে কখন বাড়ি ঢুকতো, কখন বেরিয়ে যেত, তার কোনো ঠিক ঠিকানা ছিল না ঠাকুর। তাই সেই গ্রামের লোকজনেরা এসে বলতে থাকলো তাদের বাড়ির ছোট মেয়ে নাকি ঘরে শুয়েছিল, আর নীলু নাকি আমার বলতেও লজ্জা করছে, নীলু নাকি চালের টালি ফাঁক করে সেই ঘরে ঢুকে সেই মেয়ের সাথে খুব খারাপ কিছু করার চেষ্টা করেছিল। মেয়ের চেঁচামেচিতে তারা উঠে পড়ে এবং নীলুকে তারা ধরেও নেয়। নীলুকে হাত পা বেঁধে বেশ কয়েক ঘা দিয়েও ছিল তারা। তারপর মাটির ওপর দিয়ে ছেঁচড়াতে আমাদের বাড়ির সদর দরজার সামনে এনে ফেলেছিল তাকে। বিশ্বাস করুন ঠাকুর, আমার বাবার মাথাটা না সেই দিন আর উঁচু দেখিনি। তাদের সামনে পুরো সময়টাই আমার বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর বলেছিলাম ও ছেলেকে তোমরা মেরে ফেলো, আমার ছেলে না। ওকে তোমরা মেরে নদীর জলে ভাসিয়ে দাও। যদি ভাসাতে না পারো তবে কেবল মেরে ফেলো, আমি ভাসিয়ে দেব। দরকার পড়লে মাটি চাপা দিয়ে দেব, কিংবা শ্মশানে ফেলে এসো, শেয়াল কুকুরে ওকে ছিঁড়ে খাক। বাবা তুমি উত্তেজিত হও না বাবা, আমি বলছি বাবা, তুমি শান্ত হও। তো তা এরকম ঘটনা ঘটার পর নীলু সারাটা রাত ওই সদর দরজার সামনেই পড়েছিল। দেখে বড্ড মায়া হচ্ছিল ছেলেটাকে, জানেন তো ঠাকুর। ওকে ওরা এমনভাবে মেরেছিল যে গলা দিয়ে ভালো করে শব্দ বেরোচ্ছিল না ওর। আমি ভোর রাতের দিকে গিয়ে ওকে জল খাওয়াই, খানিকটা খাবারও খাওয়াই, ওর হাত পা সব খুলে দিই, খুলে ওকে বাড়ির দাওয়াতে নিয়ে আসি। তখনও বাবা ঘরে শুয়ে আছেন। আমি ভাবছিলাম যদি বাবার কানে চলে যায় যে ওকে আমি বাড়িতে ঢুকিয়েছি, তাহলে হয়তো উনি ঘুম থেকে উঠে গিয়ে আবার হইচই বাঁধিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু সেটা আমি চাইনি। সেই জন্য আমি আর কিছু বলিনি বাবাকে। আমি সারা রাত ধরে ভাইয়ের পাশে ছিলাম, ভেজা কাপড় দিয়ে ওর ক্ষতস্থানগুলোকেও পরিষ্কার করে দিই। এরপর বেশ কয়েকদিন ও শান্তই ছিল। বাবা সকালবেলা উঠে ওকে দেখতে পায় যে ও দাবার ওপর শুয়ে আছে। বাবা তখনই আমাকে বলে যে ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়াতে। এমনকি কবরেজ কাকাকেও ডেকে আনা হয়েছিল, সে ওষুধপত্র দেয়।
নিজেকে সুস্থও করে তোলে, কিন্তু ওই যতদিন বিছানায় পড়েছিল ততদিনই শান্ত ছিল। এরপর সুস্থ হতেই আবার সে যেইকে সেই, আবার বিছানা থেকে উঠে আবার বেরিয়ে যায়। এই ঘটনা খুব বেশি দিনের ঘটনা নয় ঠাকুর, খুব বেশি হলে মাস 6 হবে এই ঘটনার। তারপর থেকে খানিকটা ও শান্ত হয়েছিল বটে, তবে সেরকম শান্ত নয় যাকে একেবারে মন থেকে শান্ত হওয়া বলে। লোকজনের নালিশ তেমন আর বিশেষ আসতো না আমাদের বাড়িতে। এর ঠিক কয়েকদিন পর হঠাৎ করে ওর একজন সঙ্গী, ওর নাম হারু, হন্তদন্ত হয়ে দুপুরবেলা আমাদের বাড়িতে ছুটে আসে সে। আমি তখন দাবার ওপরই বসেছিলাম। এসে হাঁপাতে হাঁপাতে বলল, লালুদা, নীলু না তেঁতুল গাছ থেকে পড়ে গেছে, আর ওর মাথাটা একদম ফেটে পোড়ো মন্দিরের দালানে একেবারে রক্ত ভেসে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি চলো দাদা। আমি তাড়াতাড়ি করে ছুটে যাই। বাবা তখনও এই খবর কানে পাননি। আমি গিয়ে দেখলাম লালু চিত হয়ে পড়ে আছে, আর ওর মাথাটা একেবারে যাচ্ছে তাই অবস্থা। মন্দিরের দালানটা যেমন রক্তে ভেসে যাচ্ছে, সেরকম ওর মাথা থেকে ছিটকে পড়েছে সাদা সাদা থকথকে ঘিলু ঠাকুর। তখনও একটু প্রাণ ছিল, আমাকে দেখে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আর বলে উঠতে পারল না। বুঝলাম। এরপর ওর শ্রাদ্ধ শান্তির কাজ করা হয়েছিল? হ্যাঁ ঠাকুর, সবই করা হয়েছে। সব একদম নিয়ম নিষ্ঠা ভরে সমস্ত নিয়ম কানুন মেনেই করা হয়েছে। কিন্তু আমার ভাইয়ের আত্মাটা না মনে হয় শান্তি পায়নি। এখনো বাড়ির লোককেও দেখা দিচ্ছে। বাড়ির কাজ করার যারা ঝি চাকর আছে তারাও ওকে দেখতে পায়। এমন করে আমাদের অনেক পুরনো দিনের 2 জন চাকর বাড়ি ছেড়ে চলেও গেছে। কি করবেন বলুন তো? পেটের দায় তারা এখানে এসে কাজ করে, কিন্তু পেটের দায় কি প্রাণের দায়ের থেকেও বড় ঠাকুর? আটকে রাখতে পারিনি তাদের। অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ও তোমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এই শুকনো কথায় কি আর চিড়ে ভেজে ঠাকুর? তারা আর এমুখো হয়নি সে এক অন্যরকম কথা, কিন্তু এই কথা সারা গাঁয়ে রটে গিয়েছে ঠাকুর। ছেলেটা বেঁচে থাকতেও মান সম্মান হানি হয়েছিল আমাদের, কিন্তু মারা যাবার পরও সেই একই অবস্থা। আমার তো বারবার মনে হয় যে বেঁচে থাকতেও দুদণ্ড শান্তি দেয়নি, আর মরার পরও কোনো রকম সোয়াস্তি পাচ্ছি না। ছেলে মারা গেছে, এটা একটা বড় দুঃখ। তার ওপরে আশপাশের লোকজন, পাড়াপড়শি, গাঁয়ের লোক যদি ভালোভাবে কথা না কয় ঠাকুর, তবে কি করি বলুন তো? একবার তো ভেবেছিলাম আমি আর আমার ছেলে গাঁ ছেড়ে চলে যাব, কিন্তু এতদিনে আমার বাপের ভিটে ছেড়ে যেতে ইচ্ছে করে না। বারবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমার বড় ছেলেও তাই বলে, কিন্তু কবে সব ঠিক হবে বলুন তো ঠাকুর? আমি যে আর পেরে উঠছি নে। দেখতি বয়সও তো কিছু কম হলো না। এই বুড়ো বয়সে কি আর এত
এত ধকল সহ্য করা যায় ঠাকুর? আপনি বলেন না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি দেখছি কি করা যায়। আপনারা একটা কাজ করুন না, আপনারা রাতের খাওয়া দাওয়া সেরে নিন, তারপর ধীরে সুস্থে কথা হবে। একেই অনেক ধকল গিয়েছে, তা আপনাদের চেহারা দেখেই বুঝতে পারছি। হে বাবা লালেশ্বর, যাও বাবা, তোমরা কিছু খেয়ে দে নাও। আপনি কি খাবেন ঠাকুর? আপনার জন্য কি দেব? ঘরে ফলমূল কিছু নেই ঠাকুর। আপনি কি? না না না, আমার কিছু খাবার লাগবে না। আমি খুব কমই খাই, যখন মনে হয় খাই। বেশিরভাগ সময় আমার খাবার ধরনটা একটু অন্য রকম। তেমন তোমাদের মতো ভাত, ফল, দুধ আমি খাই না বাবা। আমার কথা ভেবো না, তোমরা খেয়ে দে নাও। খেয়ে দে, তারপর কিছু একটা পরামর্শ করা যাবে। তোমরা যা বললে সেই অনুযায়ী আমাকে একটু ভাবতে দাও, দেখি কোনো পথ খুঁজে পাই কি না। প্রয়োজনে রাতের বেলা ওই পোড়ো মন্দিরের দিকেও আমি একটু যাব, দেখি নীলুর সাথে দেখা করে উঠতে পারি কি না, কিংবা ওর সাথে দুটো কথা কওয়া যায় কি না। কি বলছেন ঠাকুর? ও কি আর জীবিত যে ওর সাথে আপনি কথা কইবেন? কিভাবে কথা কইবেন ঠাকুর? ওইসব আপনি আমার ওপর ছেড়ে দিন। আপনারা যান, যেমনটা বলছি তেমনটা একটু খাওয়া দাওয়া সেরে নিন। ততক্ষণ আমি ভাবনা চিন্তা করে দেখি কি করা যায়। তাছাড়া আপনাদের বাড়ি বন্ধনও করে দিতে হবে, যেন ও আর আপনাদের ভিটের মধ্যে প্রবেশ করতে না পারে। যখন জীবিত ছিল তখন এক অন্যরকম বিষয়, কিন্তু অপঘাতে অপবিত্র মৃত্যু হওয়ার পর ওর আত্মা পবিত্র নয়, বুঝলেন? আমার কথা খারাপ ভাবে নেবেন না, তবে অমন আত্মাদের ভিটের মধ্যে প্রবেশ করা মোটেই শুভ লক্ষণ নয়। যান, আপনারা নিজেদের খাওয়া দাওয়া সাঙ্গ করুন, দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ ঠাকুর, বলুন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বাবাই হাত ধুতে গিয়েছেন গোতলায়। আপনি বলুন ঠাকুর, আপনি কি ভাবলেন? যেটা ভাবলাম সেটা হচ্ছে, সবার আগে তোমাদের এই ভিটেটাকে বাঁধতে হবে। বাড়ি বন্ধন না করলে সে যখন তখন আবার এখানে এসে উপদ্রব করতে পারে। কয়েকটা জিনিস আমার লাগবে লালু, তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে? কি লাগবে একটু বলুন ঠাকুর, দেখি যদি পারি। বিশেষ কিছু নয়, কয়েকটা লোহার গজাল চাই, আর বেশ কিছু গাঁটি হলুদ। আছে কি বাড়িতে? হ্যাঁ ঠাকুর, ভাড়ার ঘর থেকেই গজাল আপনাকে এনে দিচ্ছি, আর গাঁটি হলুদ তো রান্নাঘরেই আছে। বেশ, এনে দাও দেখি। আমি ওগুলোতে মন্ত্র দিয়ে তারপর যা করার করছি। একটা কাজ করতে হবে বাবা, তোমায় কিন্তু আমার সাথে থাকতে হবে খানিকটা সময়। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। আমি থাকবো আপনার সাথে। বেশ, এনে দাও।
হ্যাঁ ঠাকুর, আমি এক্ষুনি আসছি। কি ঠাকুর, কিছু ভাবতে পারলেন? আগে আপনার বাড়িটাকে বন্ধন করব। লালুকে গজাল আর খানিকটা গাঁটি হলুদ আনতে বলেছি, সে আনতে গিয়েছে। আচ্ছা, তা এইটে তো হলো বাড়ি বন্ধন। আর আর অন্য কিছু ভেবেছেন কি? ভেবেছি আপনার বাড়িটা বন্ধন করে দেওয়ার পর আমি লালুকে নিয়ে সেই পুরানো মন্দিরের কাছে একবার যেতে চাই। রাতের বেলাতেই যাব, কারণ তেনারা সব রাতের বেলাতেই থাকে। রাতের বেলাতে গেলেই তাদের দেখা সহজে পাওয়া যায়। আমি গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করব, আর লালুকে সাথে করে নিয়ে যাব সেই পথ চিনিয়ে দেওয়ার জন্য। তবে আপনার ভয় নেই, আমি লালুর দেহ বন্ধন করে নেব। এই তো লালু এসে গিয়েছে। এসো বাবা, এসো। সব পেয়েছো? হ্যাঁ ঠাকুর, গজাল পেয়েছি। দেখুন তো, এই কটাতে হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আমার সব মিলিয়ে 11টি চাই। এ তো বেশি মনে হচ্ছে। আর গাঁটি হলুদ পেয়েছো? হ্যাঁ ঠাকুর, এই যে দেখুন তো, যা আছে এতে হবে কি? যথেষ্ট। ওহো, তোমায় আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বাড়িতে লাল সুতো আছে বাবা? ওহে লালু, হ্যাঁ লাল সুতো আছে। তুই একটা কাজ কর তো বাবা, ওই যে তোর মায়ের ওই সেলাইয়ের যে বাক্স, ওই কেনে দেখ, লাল সুতো আছে। ওই বাক্সটা তুই ওই ওই দেরাজের নিচে যে কাঠের বাক্সখানা আছে, ওর মধ্যেই আছে। দেখ তো বাবা, ওর মধ্যেই পেয়ে যাবি। তা লাল সুতো কতটা লাগবে ঠাকুর? তা লাগবে বেশ খানিকটা। তুমি 1 লেচি নিয়ে এসো, তাতে হয়ে গেলে তো ভালোই। আর আমি চেষ্টা করব যাতে তার মধ্যেই কাজ হয়ে যায়। ঠিক আছে ঠাকুর, আমি আনছি। হ্যাঁ তো ঠাকুর, আপনার এই কাজকর্ম করতে কত সময় লাগতে পারে? বেশি সময় নয়। এইগুলোকে প্রস্তুত করতে হবে, তারপর আপনার ভিটের চারিদিকে ওইগুলোকে পুঁতে দিতে হবে। আপনার বাড়িতে শাবল আছে? হ্যাঁ ঠাকুর, শাবল আছে। সে লালু আসুক, আমি ভাড়ার ঘর থেকে ওকে নিয়ে আসতে বলছি ক্ষণে। সে এখন না হলেও চলবে। যখন পুঁততে যাব তখন এসবের দরকার। এই তো লালু এসে পড়েছ, পেয়েছো সুতো? হ্যাঁ ঠাকুর, দেখুন তো, এতে হয়ে যাবে? হয়ে যাবে। তোমরা বসো, আমি এখানে বসে এটাকে প্রস্তুত করে নি। গজালগুলোর সাথে একটি একটি করে গাঁটি হলুদ ঠিক 3.5 প্যাঁচ লাল সুতো দিয়ে বাঁধতে হবে। তারপর এতে মন্ত্র দেওয়া চলবে। আচ্ছা, আমার একটা শাবল চাই। আর গর্তটা বাবা তোমাকেই খুঁড়তে হবে। বেশি খুঁড়তে হবে না, 1 হাত করে খুঁড়তে হবে। মোট 11টি গর্ত। তুমি সময় করে একটু ভাড়ার ঘর থেকে শাবলখানা নিয়ে রেখো, কেমন? সে ঠিক আছে ঠাকুর, শাবল হাতের কাছেই আছে, ভাড়ার ঘরের দরজার পাশে, সে নিয়ে নেওয়া যাবে। বেশ, তাহলে আমি প্রস্তুতির কাজটা সেরে ফেলি, কেমন? 1, 2, 3, 3.5। शंभरे शिवाय भैरवा महाकालिके वस्तु बंधनं संभामि समार्यास्य द्याव शंभरे समाशे भाषे। বেশ,
এইবার লালু, তুমি চলো তো আমার সাথে শাবলটা নিয়ে। আর আপনি এইখানেই বসুন, যতক্ষণ না আমরা ফিরছি ভিটে ছেড়ে কোথাও যাবেন না। এই কর্ম করার সময় ভিটেতে একজন পুরুষ মানুষ থাকা অত্যন্ত প্রয়োজন। আপনি বসুন কেমন, আমরা কাজটা সেরে আসি। ঠিক আছে ঠাকুর, আপনার কথা মতো আমি এখানেই বসছি। তা আমি কি বসে বসে একটু ধূমপান করতে পারি ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, সে নিশ্চিন্তে করুন। হাতের কাছে আগুন থাকলে সে বড় শুভ লক্ষণ। বিশেষ ক্ষতি কেউ করতে পারে না। আপনি হুঁকো তামাক সব সাজিয়ে বসুন, আমরা যাই, কাজটা সেরে আসি। বেশ বেশ, তা সব সাজাই আছে। আপনারা সেরে আসুন, ততক্ষণ আমি এখানেই আছি। ওহে লালু, চলো বাবা। হ্যাঁ ঠাকুর, চলুন। যাক, এই দিকের কাজকর্ম তাহলে মিটলো। আচ্ছা লালু, চলো, এইবার তোমায় একটু বাড়ি ফিরতে হবে বাবা। গিয়ে হাত পা ধুয়ে নাও, শাবল টাবল রেখে তুমি আমায় একটু ওই পোড়ো মন্দিরের কাছে নিয়ে চলো তো, যেখানকার তেঁতুল গাছ থেকে তোমার ভাই পড়ে গিয়ে মারা গিয়েছিল। এখনই যাবেন ঠাকুর, এই রাতের বেলায়? হ্যাঁ, রাতের বেলাতেই যেতে হবে বাবা, নয়তো নয়তো তার খোঁজ পাওয়া কঠিন হবে। ঠিক আছে, আপনি বলছেন যখন। আরে লালু, তুমি ভয় পেও না। আমি আমি যতক্ষণ তোমার সঙ্গে আছি, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়াও আমি তোমার দেহ বন্ধন করে দেব। সব আমার ওপর ছেড়ে দাও। চলো, বাড়িতে গিয়ে শাবলটা রেখে তারপর আমাদের ওই মন্দিরের কাছে যেতে হবে। এসো। ঠিক আছে ঠাকুর, চলুন। লালু এলি? তা কাজকর্ম মিটলো বাবা? হ্যাঁ বাবা, আমরা ওইগুলো পুঁতে এসেছি। ঠাকুর বললেন যে আমাদের ভিটে বন্ধন হয়ে গেছে বাবা। আচ্ছা, তা ঠাকুর বলছিল যে তোকে নিয়ে সে একবার ওই মন্দিরের ধারে যেতে চায়। তা তুই কি জানিস সে কথা? হ্যাঁ বাবা, আমি জানি। আমি হাত মুখটা ধুয়ে শাবলটা রেখে তারপর আমি যাব বাবা। ঠিক আছে, সাবধানে যাস বাবা, সাবধানে ফিরিস। তবে ঠাকুর আছে যখন, তখন অতটাও আমি দুশ্চিন্তা করছি না। তবে একটা কথা মনে রাখিস, তুই এখন আমার শেষ সম্বল। তোর কিছু হয়ে গেলে। আরে ভয় পাচ্ছেন কেন? দুর্গা শঙ্কর পণ্ডিত যতক্ষণ আছে ওইসব নিয়ে আপনি ভাববেন না। ওকে যেমন নিয়ে যাচ্ছি তেমনই আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। ওহে লালু, যাও, হাত মুখটা ধুয়ে তাড়াতাড়ি এসো তো, আমরা মন্দিরের দিকে যাব। পারলে তুমি একটা আলো নিয়ে নিও, লণ্ঠন জাতীয় কিছু হলেও চলবে। এসো।
ঠাকুর, আমার না কেমন ভয় ভয় করছে, বুঝলেন তো। বুঝতে পারছি না যে এখন সামনে গিয়ে কি অবস্থা হবে বা কিসের মুখোমুখি হব। তুমি ভয় পেও না লালু, আমি তোমার দেহ বন্ধন করে দিয়েছি। তুমি শুধু পথটা আমাকে দেখিয়ে নিয়ে চলো। কোন দিকে গো? এই তো ঠাকুর, এই পথ দিয়ে যেতে হবে, আসুন আসুন। আমি এখানে এখানে গন্ধ পাচ্ছি, বুঝলে। এখানে এখানে অপবিত্র আত্মার গন্ধ পাচ্ছি আমি। কোথায়? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না ঠাকুর। আপনি কিসের গন্ধের কথা বলছেন? তুমি সেসব গন্ধ পাবে না। তুমি কেন, সাধারণ কোনো মানুষের নাকেই এ গন্ধ যায় না বাবা। এসব তাদের নাকেই যায় যাদের নাকে যাওয়ার আছে, বুঝলে। এসো, এই তো, এটাই তো মনে হচ্ছে সেই মন্দির। হ্যাঁ ঠাকুর, এটাই সেই মন্দিরটা। তবে ওই তেঁতুল গাছটা কিন্তু এই মন্দিরের পেছনের দিকে ঠাকুর। ঠিক আছে, চলো এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ ঠাকুর, আপনি আসুন, আমার সাথে আসুন। এই যে ঠাকুর, এই গাছটা, এই গাছটারই একটা উঁচু ডাল থেকে পড়ে এই যে দালানটা দেখছেন মন্দিরের পেছনের দিকে দালানটা, এই ঠিক ঠিক এই জায়গাটাতেই পড়ে গিয়েছিল নীলু। আচ্ছা, তুমি তুমি লণ্ঠনটা হাতে করে এখানেই দাঁড়াও, বুঝলে। আমাকে একটু চোখ বুঝতে হবে। এ কি ঠাকুর, হঠাৎ হঠাৎ এরকম বাতাস এলো কোত্থেকে? গাছপালা যে নড়ছে ঠাকুর, এমন এমন বাতাস কোত্থেকে বয়ে আসছে ঠাকুর? আমার আমার খুব ভয় করছে। আমার আমার কিছু হবে না তো ঠাকুর? না না না, তুমি নড়ো না এখান থেকে। যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছো কিচ্ছু হবে না। লণ্ঠনটার আগুনের শিখাটাকে আড়াল করো, ওটাকে নিভতে দিও না। এই বাতাস এসেছে মানে তোমার ভাই নীলাভ আশেপাশেই আছে। সে এসে পড়েছে, এই গাছেই সে বাসা বেঁধেছে। লালু, তুমি এখানেই দাঁড়াও, আমাকে একটু এগিয়ে গিয়ে দেখতে দাও। ঠিক আছে, আমি এখান থেকে নড়বো না। তবে তবে আপনি আপনি তাড়াতাড়ি আসবেন ঠাকুর। আমার কিন্তু খুব ভয় করছে, আমার আমার খুবই ভয় করছে ঠাকুর। ভয় নেই বাবা, ভয় নেই। শান্ত হয়ে দাঁড়াও। আগুনের শিখাটাকে আড়াল করে রাখো। ভয় নেই, বাতাস থেমে যাবে লালু, ভয় করো না। দাঁড়াও, আমাকে এগিয়ে গিয়ে দেখতে দাও। यदा तमस्तन्या दीवाना रात्रेण सन्ना यशच्छेवा एव केवला। হে মহাদেব মহাকাল, রক্ষা করো, আভাস দাও প্রভু। কে আছো এখানে? নীলাভ আছো? আমি তোমার খোঁজেই এসেছি। হ্যাঁ, আছো বলছো? কি চাও তুমি? কি এমন অতৃপ্ত বাসনা তোমার মনের মধ্যে জেগে আছে যার জন্য তুমি এমন অতৃপ্ততা নিয়ে চারিদিকে ধেয়ে বেড়াচ্ছ? আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার অতৃপ্ত বাসনা মিটিয়ে তোমায় তৃপ্তি দেওয়ার। আমায় বলো, ভয় নেই।
আমি তোমার কোনো ক্ষতি করব না। হ্যাঁ হ্যাঁ, আমি চোখ বুঝছি। তুমি 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 তোমার আভাসের মাধ্যমে জানান দাও তোমার বাসনার। হ্যাঁ, আমি শুনছি নীলু, তুমি বলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কি এ তোমার কেমন ইচ্ছে? এ কি পূরণ করা সম্ভব? হ্যাঁ, এ সম্ভব নয় নীলু। একটা নিষ্পাপ মেয়েকে আমি এভাবে তোমার জন্য বলি দিতে পারবো না। তবে আমি চেষ্টা করব যাতে তুমি শান্ত হয়ে যাও, তোমার আত্মা তৃপ্তি পাক। আমি চেষ্টা করব, তুমি আর উপদ্রব করো না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ঠাকুর ঠাকুর ঠাকুর, বাতাস তো বেড়ে চলেছে ঠাকুর। এই লণ্ঠনের শিখাও বোধ হয় আমি আর বেশিক্ষণ আগলে রাখতে পারবো না। আমার খুব ভয় করছে ঠাকুর। আপনি কোথায় গেলেন? আপনি তাড়াতাড়ি আসুন ঠাকুর। এ বাতাস তো বেড়ে চলেছে, বাতাস। আমি খুব ভয় পাচ্ছি ঠাকুর। শান্ত হও নীলু, শান্ত হও। তোমার বড় দাদা ওখানে দাঁড়িয়ে আছে। তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না, আমি ওর দেহ বন্ধন করে দিয়েছি। তবে তুমি যদি এমনই পাপাচার করতে থাকো, তবে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করতে আমি বাধ্য হব নীলু। তুমি ভাবতেও পারছো না তোমার এই অতৃপ্ত আত্মা আরো কতদিন ধরে কষ্ট ভোগ করবে। আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমার মুক্তি যাতে হয়ে যায়, কিন্তু সেটা তখনই যখন তুমি শান্ত হবে। শান্ত হও, হ্যাঁ, শান্ত হও, শান্ত হও। এখন আমি ফিরে যাচ্ছি, তবে ফিরে গিয়ে আমি চেষ্টা করব যাতে তোমার আত্মার শান্তি হয়। তবে যাওয়ার আগে এই যে গাছে তুমি বাসা বেঁধেছ, সেই গাছকে আমি বন্ধন দিয়ে যাবার, যাতে তুমি আর উপদ্রব করতে না পারো। পালাতে তুমি পারবে না নীলু। ওম হ্রিং শং ওম হ্রিং হ্রিং শং ওম স্বাহা। यदादमस्तन्य दिवानरथैन सन्य यशचेव एव केवला। जय महादेव महाकाल महाभैरवाय नमः। আর তুমি চেষ্টা করলেও এখান থেকে পালাতে পারবে না, বা এই গাছ থেকে নড়তে পারবে না। এইবার তোমার মুক্তির ব্যবস্থা আমি করব। এখন আমি ফিরে যাচ্ছি, হয়তো আর এখানে ফিরে আসব না, তবে তোমার একটা ব্যবস্থা আমি করবই। লালু, তুমি ঠিক আছো বাবা? হ্যাঁ ঠাকুর, আমি ঠিক আছি। বাতাসটা কমে গেছে ঠাকুর। কমে তো যাবেই। তোমার ভাইকে আমি ওই গাছে বেঁধে রেখে এসেছি। এখন তাড়াতাড়ি বাড়ি চলো তো। তোমার বাবার সাথে এবং তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, খুব প্রয়োজনীয় কথা। চলো হে। হ্যাঁ ঠাকুর, চলুন চলুন। যত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যায় ততই ভালো। আচ্ছা লালু, কথায় কথায় এত কথা হলো, তবে তোমার বাবার নামটাই জানা হলো না। কি নাম তার? আগে বাবার নাম কাশীনাথ।
কাশীনাথ, বেশ, চলো তো। এখন যে কর্মটি তোমাদের করতে হবে তা কিন্তু তোমাদেরই করতে হবে। আমার যা করার আমি তা করে দিয়েছি। এসো, এই তো বাড়ি এসেই গিয়েছে। আরে লালু এলি নাকি বাবা? হ্যাঁ বাবা, আমি আর ঠাকুরমশাই দুজনেই এসেছি। জানো বাবা, ঠাকুরমশাই যখন ওইখানে গেল তখন খানিকক্ষণ পর থেকেই না কেমন কেমন বীভৎস হাওয়া উঠল। এত বাতাস উঠেছে সে আর বলার কথা নয়। তবে ঠাকুরমশাই বললেন যে যে নীলুকে উনি ওই গাছের মধ্যেই বাঁধন দিয়ে রেখে এসছেন। আর আর এখন নাকি কি একটা করতে হবে, সেটা আমাদেরকেই করতে হবে। ঠাকুরমশাইয়ের যা করার উনি করে দিয়েছেন। উনি উনি কিছু বলবেন বাবা, আমাদের ওনার কথা মতো কাজ করতে হবে। সে তো বটেই, সে তো বটেই, নিশ্চয়ই করব। ঠাকুর, আপনি আসেন, এসে বসেন এখানে, বলেন তো কি করতে হবে। শুনুন, আমি নীলুকে গাছে বেঁধে রেখে এসেছি। ওই গাছ ছেড়ে ও আর কোথাও যেতে পারবে না। তবে আপনাকে এবং আপনার বড় ছেলে লালুকে যত শীঘ্র সম্ভব গয়া যাত্রা করতে হবে। সেখানে গিয়ে নীলুর নামে পিণ্ডদান করতে হবে এবং পিণ্ডদানের ক্রিয়া মিটলে তারপর আপনাদের এখানে এসে ওই যে গাছটা রয়েছে সেই গাছটাকে একেবারে গোড়া থেকে কেটে ফেলতে হবে। নীলুর মনে একটা বাসনা রয়ে গিয়েছিল, বুঝলেন? সেটাই হয়তো ওর দাদাকে মৃত্যুর সময় বলে যেতে চেয়েছে। সে বাসনা সে আমার কাছেও প্রকাশ করেছে, তবে সে বাসনা পূরণ করা সম্ভব নয়, বুঝলেন? কি বাসনা ঠাকুর? নীলু নীলু কি বলেছে? আপনারা বললেন না যে গাঁয়ের একটি মেয়ের বাড়িতে গিয়ে সে চালের টালি খুলে মেয়েটির সাথে খারাপ কিছু করতে চেয়েছিল? ওই মেয়েটির মৃত্যু দেখতে চায় সে চায় যাতে আমরা ওই মেয়েটিকে তেঁতুল গাছের তলায় গিয়ে বলি দেই। ওই মেয়েটির কারণেই তাকে অমন মার খেতে হয়েছিল গ্রামবাসীদের কাছে। তারপরেই নাকি সমস্ত রকম জিনিসের সৃষ্টি, যেমনটা সে আমায় জানালো। কিন্তু এটা তো করা সম্ভব নয়, তাই না কাশীনাথ বাবু? তা তো বটেই। ওই কুলাঙ্গার ছেলের জন্য কি একটা নিষ্পাপ মেয়েকে বলি দেওয়া যায়? হ্যাঁ, এটা কোনো কথা? সেটাই তো বলছি। আপনারা যত শীঘ্র সম্ভব গয়া যাত্রা করুন, সেখানে গিয়ে তার পিণ্ডদান করুন। এমনও হতে পারে যে পিণ্ডদানের সাথে সাথে সেই গাছ হয়তো আপনা আপনি গোড়া থেকে উপড়ে যেতে পারে। তবে যদি না উপড়ে যায়, আপনাদেরই কিন্তু তা দায়িত্ব সহকারে একেবারে গোড়া থেকে কেটে ফেলতে হবে, বুঝতে পারলেন? এই কাজ না করতে পারলে কিন্তু নীলু কখনোই মুক্তি পাবে না, বা ওই গাছেই চিরকাল রয়ে যাবে। কখনো হয়তো কোনো মানুষ সেই গাছের কাছাকাছি গিয়ে ভুল করে যদি সেই গণ্ডি ভেদ করে ফেলে বা সেই বন্ধনই কোনোভাবে কেটে যায়, তবে কিন্তু নীলুর ক্রোধ আপনারা আর কেউ সামাল দিতে পারবেন না। গোটা গাঁও জ্বালিয়ে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব
আপনারা গয়া যাত্রা করুন, কেমন? ঠিক আছে ঠাকুর, আমরা 1-2 দিনের মধ্যেই গয়া যাত্রা করব। না না না, অত বিলম্ব করবেন না। প্রয়োজন হলে কালকেই বেরিয়ে পড়ুন। সব কাজ ফেলে আগে এই কর্ম সম্পূর্ণ করতে হবে, বুঝলেন? নইলে কিন্তু মহা বিপদ হতে পারে। ঠিক আছে, তাই হবে। লালু বাবা, তুই 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 প্রস্তুতি নিতে শুরু কর। যা, হাত মুখ ধুয়ে এখন থেকে প্রস্তুতি নে বাবা। কালকে সকাল হলেই আমরা যাত্রা শুরু করে দেব। ঠিক আছে বাবা, উনি উনি একেবারেই ঠিক বলেছেন। ঠিক আছে ঠাকুর, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। আমরা আমরা গয়ায় যত শীঘ্র সম্ভব তত শীঘ্র গিয়েই পিণ্ডদান করে আসব। তাই করো। আমিও কাল সকালে তোমাদের সাথে বেরিয়ে পড়ব। তোমাদের পথ যদিও আলাদা, আমার পথ যদিও আলাদা, তবে একসাথেই প্রস্থান করব, কেমন? বেশ ঠাকুর, তাই হবে। লালু বাবারে, ছেলেটার পিণ্ড দান করে এলাম। তবে ঠাকুরের কথা মনে আছে তো? সেই গাছ কিন্তু আমাদের কাটতে হবে বাবা। গয়ায় পিণ্ডদান করার সময় মনে আছে কত রকমভাবে গা ছমছম করে উঠছিল? যাক, বড় কম্মটা মিটেছে। এইবার কাল সকালেই গাছ কাটার ব্যবস্থাটা করতে হবে। তুই একটা কাজ কর না রে, ওই 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 2টো বাড়ির পর যে নন্টে খুঁড়ো আছে, ওর কাছে গিয়ে একবার কথা বল। ওরাই তো গাছ কেটে থাকে। কালকে সকালের বায়নাটা দিয়ে আয়। কাল সকাল ওই তেঁতুল গাছ আমরা কেটে দিয়ে আসবো। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। তুমি একটু বিশ্রাম করো। আমি একেবারে নন্টে খুঁড়োর সাথে কথা বলে এসেই তারপরেই চোখে মুখে জল দেব না হয়। সে ঠিক আছে বাবা, তুই যা, একবার গিয়ে কথা কয়ে আয়। হ্যাঁ বাবা, আমি এখনই যাচ্ছি। নন্টে খুঁড়ো বাড়ি আছো নাকি? নন্টে খুঁড়ো। কে? লালু এলি নাকি রে? হ্যাঁ নন্টে খুঁড়ো, বলছি একটা বায়না দিতে এলাম। বায়না? কিসের বায়না বাবা? বাড়ির গাছগাছরা কাটতে হবে নাকি রে? গাছ কাটতে হবে, তবে বাড়ির নয় খুঁড়ো। ওই পুরনো মন্দিরের পেছনে যে তেঁতুল গাছটা আছে, ওটা কাটতে হবে। বলিস কি রে? ওটা কাটবি মানে? তোরা এখান থেকে যাওয়ার কয়দিনের মধ্যে এক রাতের বেলা কি হলো শুনবি? শুয়ে আছি, রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে সবে বিছানায় পিঠ ছুঁয়েছি। ঘুম তখনও আসেনি, একটু এপাশ ওপাশ করছিলাম বুঝলি। হঠাৎ করে মড়মড় মড়মড় করে শব্দ হলো। বুঝলাম না কিসের শব্দ। খানিকক্ষণ কান পাতার পর বুঝলাম যেন কোনো গাছের ডাল ভেঙে পড়ছে। মনে হলো কাছাকাছির মধ্যেই কোনো গাছ হয়তো ভেঙে পড়ছে, কিন্তু একটু সন্দেহ হলো। রাত বিরেতে হাওয়া নেই, বাতাস নেই, ঝড় ঝঞ্ঝা কিছু নেই, হঠাৎ করে গাছের ডাল ভেঙে পড়বে কি? সে বড় সাংঘাতিক আওয়াজ হয়েছিল। ভাবলাম কাছাকাছির মধ্যেই হয়তো কোথাও গাছ উপড়ে পড়েছে, কাল সকালেই দেখা যাবে না হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই দিক ওই দিক নজর দিলাম, কোনো দিকের কোনো গাছ কোথাও উপড়ায়নি। আমি ভাবলাম অত জোরে যে শব্দ হলো,
তো কোথা থেকে শব্দটা এলো? দূরের কোনো গাছ উপড়ে পড়লে কি অত শব্দ হয়? তারপর তো ওই সব কথা ভুলে গিয়েছি। কড়া দাঁ কাঁধে করে নিয়ে আমি বেরোলাম কাজের দিকে। ওই মজুমদার বাড়ির একটা গাছ কাটাচ্ছিল। তা কি দেখলাম জানিস? মজুমদার বাড়ির পথটা তো তোদের বাড়িটা ছাড়িয়ে গিয়ে ওই যে পোড়ো মন্দিরটা, ওর সামনের রাস্তাটা দিয়েই যেতে হয়। রাস্তা দিয়ে যখন যাচ্ছি কি মনে হতে একবার ওই মন্দিরের দিকে চোখ পড়ল। কি দেখলাম জানিস? মন্দিরের পেছনে যে বড় তেঁতুল গাছটা ছিল, যেটার কাটার কথা তুই এখন বলতে এসছিস বাবা, সেই গাছটা একেবারে মাটির ওপর উপড়ে পড়ে আছে। ভেবে কেমন একটু লাগলো। মনে হলো এত দূর থেকে অত জোরে শব্দ এলো আমার কানে গাছ উপড়ে যাওয়ার। বুঝি না বাপু, কি যে সব হচ্ছে গাঁয়ের মধ্যে। হ্যাঁ, তা ওই গাছ তো কাটার আর কোনো কথা ওঠে না, গাছ তো উপড়েই গেছে। তবে আমার মনের মধ্যে কেবল এটাই চিনতে যে গাঁয়ের মধ্যে যে কি সব শুরু হলো কি জানি বাপু। কি বলছেন খুড়ো? গাছ উপড়ে গেছে আপনা আপনি? তাহলে তো এটা ভালো কথা। আর আপনি বলছেন না গায়ের মধ্যে কি সব শুরু হলো? না না খুড়ো, না, শুরু হয়েছিল, তবে ওই গাছ উপড়ানোর সাথে সাথে তা তা শেষ হলো খুড়ো। শুরু নয়, শেষ হলো। ভয়ের কিছু নেই খুড়ো। আপনাকে সময় করে সব কথা কখনো হয়তো খুলে বলবো। তবে আজ ভীষণ ক্লান্ত, যাই, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই। আর বাবাকে আপনি যা যা বললেন সব কথা গিয়ে বলি। এলাম খুড়ো। আচ্ছা বাবা, এসো। শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প বাসনা। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প বাসনা। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।